রাজধানী মোহাম্মদপুরের বসিরায় যৌথ বাহিনীর অভিযানে নিহত হয়েছেন জুম্মান ও মিরাজ নামের দুই তরুণ। মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে সময় গোলাগুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। এ সময় তাদের কাছ থেকে কয়েক রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল ও চাপাতি উদ্ধার করা হয়। হঠাৎ দেখি আপনার গোলাগুলি চলতেছে, গুলির আওয়াজ চলতেছে। ডোনাল্ড ট্রাম্পের বাপের ক্ষমতা আছে বাংলাদেশের উপর, নাকি নরেন্দ্র মোদীর বাপের নরেন্দ্র মোদীর যদি ক্ষমতা থাকে বাংলাদেশের উপর সৈনিক পাঠাক দেখি, ক্ষমতা থাকে যুদ্ধ করুক দেখি। 2 দিন আগে শেখ হাসিনা আবার কথা বলেছেন, ফোন কলের কথা না, রীতিমতো একটা ওয়েবিনারে কানেক্টেড হয়ে বক্তৃতা করেছেন, কনভারসেশন করেছেন। কুয়েত নিয়ে কথা বলতে গিয়ে ওটা নিয়ে কথা বলা হয়নি, কিন্তু এই কথাগুলো বলে রাখা জরুরি, কারণ তার এবারকার বক্তব্যে, তার এবারকার যে ওয়েবিনারে উনি কানেক্টেড হয়েছেন, সেটা আমাদের সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা করণীয় সম্পর্কে ধারণা দেয়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলিতে নিহত 2, গ্রেপ্তার 5। রূপগঞ্জে জমি দখল করতে গিয়ে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করায় ট্রাম্প ও মোদীকে মানিক ফকিরের কঠিনভাবে ধুয়ে দেওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। রাজধানী মোহাম্মদপুরের বসিরায় যৌথ বাহিনীর অভিযানে নিহত হয়েছেন জুম্মান ও মিরাজ নামের দুই তরুণ। গত রাত 1টার দিকে 40 ফিট সড়কে এই ঘটনা ঘটে। বলা হয়েছে, যৌথ বাহিনীর নিয়মিত টহলের সময়ে চাঁদ উদ্যানের 6 নম্বর রোডে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথ বাহিনীর সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায়। যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে ওই দুজনের মৃত্যু হয়। এ সময় 2 সেনা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার AKM মেহেদি হাসান। পরে ঘটনাস্থল থেকে 5 জনকে আটক ও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। ছেলে পেলে হাতে দূর থেকে দেখা লক্ষ্য করা যায় লাইটে চাপাতি জাতীয় দেশীয় অস্ত্রপাতি এবং কারো কারো হাতে আগ্নেয়াস্ত্র জাতীয় জিনিস। এটা পেয়ে যখন আমরা এগিয়ে যাই, তাদেরকে স্যান্ডা করতে বলি, তখন তারা কেউ 9 নম্বর বাসায় ঢুকে পড়ে এবং ছাদে উপরে ওঠে। আমরা এগিয়ে যে পারবো তাদেরকে আমরা বলি স্যান্ডা করার জন্য, তার স্যান্ডা না করে বরং আমাদের লক্ষ্য করে যৌথ বাহিনী লক্ষ্য করে গুলি করা শুরু করে। এই ঘটনায় সেনাবাহিনী একজন ক্যাপ্টেন এবং একজন তাদের সদস্য আর একজন সদস্য তারা আহতপ্রাপ্ত হয়েছেন। তারা চিকিৎসার জন্য সাউথ হসপিটালে আছেন। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত স্বপন। এই অভিযানের বিষয়ে বিস্তারিত কি জানতে পেরেছেন? আর যে 5 জনকে আটক করা হয়েছে তাদের কি কোনো পরিচয় জানা গেছে? পরিচয়ের ব্যাপারটি আগে বলে নিই। আমি এই কিছুক্ষণ আগে মোহাম্মদপুর থানা থেকে আসলাম। সেখানে আসলে অনেক চেষ্টা করা হয়েছে যে কয়জন আটক হয়েছে বা তাদেরকে কি গ্রেফতার করা হয়েছে, এখানে কি স্ট্যাটাস। তো সবশেষ যেটি বলা হচ্ছে, তাদেরকে আটক করা হয়েছে ঘটনাস্থল থেকে, এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। আর তাদের নাম পরিচয় এখন পর্যন্ত তারা বিস্তারিত জানতে পারেনি, কাজেই তারা এখনও নামগুলিও জানায়নি। তবে সবকিছু লিপিবদ্ধ করা হচ্ছে এবং যতটুকু ধারণা দেওয়া হচ্ছে যে ডিএমপির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হতে পারে, সেখানে হয়তো বিস্তারিত তুলে ধরা হতে পারে। যাই হোক, আমাদের মোহাম্মদপুর জোনের এসির সাথে কথা হয়েছে। তিনি আমাদের যে তথ্য দিয়েছেন যে ঘটনাটি ঘটেছে রাত 12:30 থেকে 1:30টার দিকে, অর্থাৎ 1টার দিকে ঘটনাটি ঘটেছে। এবং যেটি এসি বলছিলেন যে সেখানে যখন যৌথ বাহিনী অভিযানে যায় তখন দেখে যে সেখানে কিছু যুবক অস্ত্র নিয়ে তারা অবস্থান করছে এবং নিশ্চয়ই তাদের একটি সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের হয়তো তাদের কোনো উদ্দেশ্য ছিল, এরকম কোনো সংবাদের ভিত্তিতে হয়তো সেখানে যৌথ বাহিনী গিয়েছিল, যদিও বিস্তারিত জানা যায়নি। তবে আমরা ছবিতে যতটুকু দেখতে পেরেছি যে যুবকরা সেখানে নিহত হয়েছে যৌথ বাহিনীর সাথে সংঘর্ষে, সেখানে কিন্তু দেখা গেছে যে তাদের হাতে অস্ত্র আছে এবং অন্য যারা আটক হয়েছে তাদের কাছ থেকেও কিন্তু দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তো মূলত যৌথ বাহিনী যখন থেকে অভিযান শুরু করে দেশের বিভিন্ন এলাকায় কিন্তু অভিযান করছে। তো যৌথ বাহিনী যখন অভিযানে বাধাপ্রাপ্ত হয় তখনই কিন্তু তাদের এরকম একটি উদ্যোগ নিতে হয়েছে এবং যৌথ বাহিনীর 2 জন সদস্য আহত হয়েছে। তো এই ছিল সবশেষ পরিস্থিতি। তো এর আরও যে 2 জন নিহত হয়েছে তাদের সবশেষ অবস্থান আমরা যতটুকু জানতে পেরেছি সরহার্দি হাসপাতালের মর্গে তারা এখন পর্যন্ত আছে এবং তাদের বয়স, একজনের বয়স 26 মতো, আরেকজন 30 মতো, আমাদেরকে যতটুকু জানানো হয়েছে। আরও বিস্তারিত তথ্য বা মামলা কয়টি করা হয়েছে বা কী মামলা করা হয়েছে এবং আটকদের যে কী পরিচয়, তাদের কী উদ্দেশ্য ছিল, সব কিছু কিন্তু আসলে বিস্তারিত যে ব্রিফটি করা হতে পারে ডিএমপির পক্ষ থেকে, সেখানে আরও বিস্তারিত জানা যাবে। আক্রমণ আমাদের আহত করছে, এই লোক আহত
আমি বিদ্যুৎ আছি আমার মোকান কি বন্ধ করতো কি বন্ধ করতো রাত্রে পাওয়া গেল তো কি বন্ধ করতো পাওয়া যাবে গেলে সেটা কত বড় রুম না দেখতে না ওরা ঠিক হইতো তো গাড়ি শুরু লাইতাম আমি অনেক এই পড়া ঠিক হইতো হ্যাঁ আল্লাহ ধরছে অস্ত্র অস্ত্র লাই সাথে গুলি করছি মাইরা এটা 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 আমার বলেন ফোন দাও না না তুমি ফোন দাও বাদ দাও তো কাকা ধরো কত কবে না কাকা ওই পিস্তল আছে কার সামনে বুঝছি না কালো পিস্তল আছে ফোন দিবা আমি দিমু হ্যাঁ তুই বাইরে ফোন দাও কই চাইতো তাড়াতাড়ি তোরা দে তুই 10 মিনিট খারো তোর পিস্তল তুই মোবাইল দে তুমি না ডোনাল্ড ট্রাম্পের বাপের ক্ষমতা আছে বাংলাদেশের ওপর, নাকি নরেন্দ্র মোদীর বাপের নরেন্দ্র মোদীর যদি ক্ষমতা থাকে বাংলাদেশের ওপর সৈনিক পাঠাক দেখি, ক্ষমতা থাকে যুদ্ধ করুক দেখি। তলায় 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 বাংলাদেশের সঙ্গে আস্তে আস্তে সম্পর্ক, ব্যবসা বাণিজ্য করা হচ্ছে, ভালো ভালো কথা বলা হচ্ছে। এই যে দুমুখো সাপ, এই দ্বিচারিতাটা নরেন্দ্র মোদী, অমিত শাহের আজকে ভারতবর্ষ কেন সারা পৃথিবী বুঝে গেছে। ফলত বাংলাদেশকে আরে যার মৃত্যুর কোনো ভয় নেই, তো তা মাওবাদীদের কোনো ভয় আছে? নেই। কেন ভয় নেই? তারা মৃত্যুকেই ভয় পায় না, তাই তারা ঝাঁপিয়ে পড়তে পারে। যে লোকটা ধরেই নিয়েছে যে আমি মরতে পারি, তো সেই লোকটাকে মারার চোখ রাঙিয়ে কোনো লাভ নেই। সুতরাং বাংলাদেশের মানে নরেন্দ্র মোদী সরকার এবং ডোনাল্ড ট্রাম্প যতটা বাংলাদেশের উপর মানে ভয় না দেখায় তত তার মঙ্গল। কারণ বাংলাদেশকে ভয় দেখালে আখেরে কিন্তু বাংলাদেশের ইয়ং ছেলেমেয়েরা, এবং বাংলাদেশ শুধু মুসলমান নয়, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু এবং মুসলমানরা একে অপরের সঙ্গে এমনভাবে গেঁথে এসছে, তারা প্রত্যেকেই এক একটা মানব বোমা। সুতরাং নিজের দেশকে বাঁচাতে তারা পারে না, পৃথিবীতে এমন কোনো কাজ নেই। তার মির্জাফরকে যদি 1000 দিয়ে গুণ করা হয় তাহলে শুভেন্দুকে বিচুটি দিয়ে পিটিয়ে মানে একদম পাছায় দড়ি দিয়ে বেঁধে, একদম মানে কোমরে দড়ি দিয়ে বেঁধে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া উচিত, বাঙালি জাতিকে ধ্বংস করার চেষ্টা করার জন্য। বাংলাদেশটা তো নরেন্দ্র মোদী মানে ভারতের তো রাঁড় ছিল, থাকে না? তো ভারতের প্রধানমন্ত্রী যা বলবে বাংলাদেশ তাই করবে, এতদিন তাই ছিল। কারণ বাংলাদেশ বুঝি একটা পরাধীন রাষ্ট্র, সেখানে কোনো স্বাধীনতা নেই। হ্যাঁ, ভারত তো এটাই করে। ভারত সবসময় ভারতের আশেপাশে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ঝগড়া করে, তাদের উপর নাক গলায়। তাদের রাষ্ট্র, তারা তাদের দেশকে স্বাধীন করেছে 30 লক্ষ প্রাণের বিনিময়ে। ভারত সেই দেশ কীভাবে চলবে এটা তো তাদের বিষয়। ভারত সরকার কেন নাক গলাচ্ছে, ওই নাকটা তো তারা কেটে দিতে পারে। তার কারণ হচ্ছে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র হলেও সেই রাষ্ট্রটা আত্মসম্মান নিয়ে চলে। সেই রাষ্ট্রটা চূড়ান্ত একটি মানবিক রাষ্ট্র। তার কারণ সেখানে বাংলাদেশ যখন 12 লক্ষ রোহিঙ্গা, আজকে সব শুদ্ধ মিলে প্রায় 20 লক্ষ রোহিঙ্গাকে খেতে দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, আর তখন ভারত কি করছে, বাংলাদেশ থেকে হিন্দুদেরকে ভুলিয়ে ভালিয়ে নাগরিকত্ব দেওয়ার নাম করে ভারতে ডেকে তাদেরকে ইমিগ্রেশন অ্যান্ড বৈদেশিক আইন তার বিল জমা দিয়ে তাদেরকে চিরকালের জন্য দাস বানাচ্ছে। 7 বছর জেল আর 12 বছর 10 লক্ষ টাকা ফাইন আর 12 বছর জেল। কে করছে সেটা? নরেন্দ্র মোদী সরকার। তাহলে নরেন্দ্র মোদী সরকারের মুখোশ খুলে পড়েছে। এবং ডোনাল্ড ট্রাম্পের এটা বোঝা উচিত, তিনি বড় বড় কর্তা নন, তিনি পৃথিবীর কর্তা নন। তার 5-8টা যে কটা কুত্তা রাষ্ট্র আছে তার কর্তা তিনি হতে পারেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই জিনিসটা বুঝতে হবে তাকে যে ভিয়েতনাম একটা ছোট্ট রাষ্ট্র, 12 বছর যুদ্ধ করে করে ঘুম ছুটিয়ে দিয়েছিল ওদের, ঠিক আছে? সেরকম বাংলাদেশ, যেখানে শুধুমাত্র গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে তারা বাঙালি, এই বাঙালিরা আমার সোনার বাংলা বলে রাষ্ট্রের গুলির মুখে দাঁড়িয়ে সারা এরমভাবে দাঁড়িয়ে গেল, 1400 প্রাণ দিয়ে দিল। তাহলে প্রাণ দেওয়াটা কোনো বিষয় নাই যাদের কাছে। আর বাংলাদেশে যেহেতু সংখ্যাগুরুরা মুসলমান, তো মুসলমানদের তো ধর্মেই আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। সুতরাং ডোনাল্ড ট্রাম্প কী করবে? ডোনাল্ড ট্রাম্পের বাপের ক্ষমতা আছে বাংলাদেশের ওপর, নাকি নরেন্দ্র মোদীর বাপের নরেন্দ্র মোদীর যদি ক্ষমতা থাকে বাংলাদেশের ওপর সৈনিক পাঠাক দেখি, ক্ষমতা থাকে যুদ্ধ করুক দেখি, করুক। যেটা সত্যি সেটা বলতে হবে। আমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, ভারতের মাটি আমার মা, আমার বাবা, এবং বাংলাদেশে যে লোকগুলো আছে তারাও ভারতকে সেইভাবে সম্মান করে, কারণ তারাও একসময় ছিল ভারতীয়। আজকে তাদেরকে বিভেদ করে দিয়েছে বলে তারা কিন্তু আমাদের শত্রু নয়। এমনকি বাংলাদেশের সঙ্গে ভারতের যে চুক্তি, যে 1974 সালের ইন্দিরা মুজির যে চুক্তি, সেই ট্রিটিটা কি এখনও বাতিল হয়েছে?
মুখে হিন্দু উদ্বাস্তুতে ধরার জন্য নানা রকম কায়দা করে ফেক নিউজ ছড়ানো হচ্ছে বিভিন্ন চ্যানেলের মধ্যে দিয়ে, আর তলায় 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 বাংলাদেশের সঙ্গে আস্তে আস্তে সম্পর্ক ব্যবসা বাণিজ্য করা হচ্ছে, ভালো ভালো কথা বলা হচ্ছে। এই যে দুমুখো সাপ, এই দ্বিচারিতাটা নরেন্দ্র মোদীর, অমিত শাহের আজকে ভারতবর্ষ কেন সারা পৃথিবী বুঝে গেছে। ফলত বাংলাদেশকে যার মৃত্যুর কোনো ভয় নেই, তো তা মাওবাদীদের কোনো ভয় আছে? নেই। কেন ভয় নেই? তারা মৃত্যুকেই ভয় পায় না, তাই তারা ঝাঁপিয়ে পড়তে পারে। যে লোকটা ধরেই নিয়েছে যে আমি মরতে পারি, তো সেই লোকটাকে মারার চোখ রাঙিয়ে কোনো লাভ নেই। সুতরাং বাংলাদেশের নরেন্দ্র মোদী সরকার এবং ডোনাল্ড ট্রাম্প যতটা বাংলাদেশের উপর ভয় না দেখায় তত তার মঙ্গল। কারণ বাংলাদেশকে ভয় দেখালে আখেরে কিন্তু বাংলাদেশের ইয়ং ছেলেমেয়েরা, এবং বাংলাদেশ শুধু মুসলমান নয়, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু এবং মুসলমানরা একে অপরের সঙ্গে এমনভাবে গেঁথে এসছে, তারা প্রত্যেকেই একটা মানব বোমা। সুতরাং নিজের দেশকে বাঁচাতে তারা পারে না, পৃথিবীতে এমন কোনো কাজ নেই। 2 দিন আগে শেখ হাসিনা আবার কথা বলেছেন, ফোন কলের কথা না, রীতিমতো একটা ওয়েবিনারে কানেক্টেড হয়ে বক্তৃতা করেছেন, কনভারসেশন করেছেন। কুয়েত নিয়ে কথা বলতে গিয়ে ওটা নিয়ে কথা বলা হয়নি, কিন্তু এই কথাগুলো বলে রাখা জরুরি, কারণ তার এবারকার বক্তব্যে, তার এবারকার যে ওয়েবিনারে উনি কানেক্টেড হয়েছেন, সেটা আমাদের সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা করণীয় সম্পর্কে ধারণা দেয় বলে আমি মনে করি। সেই জায়গায় আসছি, ওয়েবিনারটা কী নিয়ে কেন, পুরোটাই শুনলাম 1 ঘন্টার বেশি সময়। বরাবরের মতো যা যা বলছেন তিনি, শুরুই হয়েছে যেহেতু ওখানে কিছু ভিকটিম ছিল, তারা যাদেরকে ভিকটিম বলে মনে করেন, তাই তাদের কাছে স্বজন হারানোর বেদনা জাতীয় কথা, যেটা সবসময় তিনি বলেন। বাংলাদেশে যে কোনো কথা আসলে গলাটাকে একটু কাঁপিয়ে কাঁপিয়ে তিনি অভিনয় করে বলেন, তাই করেছেন। ডক্টর ইউনূস সম্পর্কে বলছেন তিনি পরিকল্পনা করে তাকে ক্ষমতাচ্যুত করেছেন, এবং উনি ডক্টর ইউনূসকে রেফার করে বলছেন, আমি আগেও বলেছি ইট ওয়াজ এ ব্লান্ডার বাই ডক্টর ইউনূস। উনি বলছেন যে মেটিকুলাসলি উনি ডিজাইন করেছেন, মাস্টার মাইন্ড বলে একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন, সেটাকে উনি রেফার করেছেন। শেখ হাসিনা বারবার রেফার করছেন, এবং আমি বলবো ভারতের মিডিয়াতেও এই জিনিসটাকেই বারবার রেফার করা হয়েছে এবং এখনও হচ্ছে। এবং ওখানে মুভমেন্টে সমন্বয়কদের একজন মিস্টার হাসিফকে রেফারেন্স করেছেন। আমি দেখলাম যে শেখ হাসিনাকে রীতিমতো গবেষণা করিয়ে বেশ তথ্য হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, এবং তিনি সেটার ভিত্তিতেই কথা বলেছেন। হাসিফকে রেফার করে বলছেন তিনি কোনো একটা টক শোতে পুলিশ হত্যার কথা এবং মেট্রো রেলে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা নিজেই বলেছেন। এসব হত্যার ক্ষেত্রে বলছেন যে কোনোভাবেই এগুলো পুলিশ বা আর্মির গুলি না। এখানে তিনি ব্রিগেডিয়ার শাখাওয়াতকে রেফার করে বলছেন যে তিনি বলেছিলেন এই বুলেট অন্য কেউ, এই হত্যা কেউ করেছে। দায় মুক্তি কেন দেওয়া হলো সেই আলাপ করেছেন। ডক্টর ইউনূস দেশ চালাতে পারছেন না, এবং তিনি নিজেই বলেছেন যে তিনি যোগ্য নন, দেশ চালাতে পারছেন না। ডক্টর ইউনূস একটা ইন্টারভিউর কথা আমাদের নিশ্চয় মনে আছে, জনাব নুরুল কবিরের সাথে তিনি যেভাবে কথা বলেছেন, খুবই সিম্পলি বলেছেন, এবং উনি হি স্পিক্স হিজ হার্ট, এটা সত্য। উনি মনে যা আসে, ভেতরে যা আছে বলেন। কিন্তু রাজনীতির জায়গা তো এভাবে কথা বলা কারো হাতে অস্ত্র তুলে দেয়, শেখ হাসিনার কাছে অস্ত্র তুলে দেয়। নুরুল কবির তাকে জিজ্ঞেস করেছিলেন যে অনেক উপদেষ্টার ব্যর্থতা নিয়ে প্রশ্ন আছে, তখন তিনি নিজের কথা বলছেন যে আমি কি সফল নাকি, আমার কি যথেষ্ট যোগ্যতা আছে নাকি। তো সেটাকে উনি রেফার করেছেন। তিনি 32 নম্বর ভাঙার কথা জনগণকে দিয়ে দিয়েছেন, তাদের কোনো বাড়ি নেই, মানে শেখ হাসিনাদের বাড়ি নেই, সেটা লাস্টটুকু যেটা দিয়ে দিয়েছেন সেটা। ডেভিল হান্ট নিয়ে কথা বলেছেন, কে ডেভিল প্রশ্ন করছেন, কাকে ডেভিল হিসাবে খোঁজা হচ্ছে। কিন্তু বারবার উনি বলেছেন সেটা হচ্ছে তিনি দেশে ফিরে আসবেন, সহসাই ফিরে আসবেন। যারা প্রেসিডেন্ট ছিলেন তাদেরকেও আশ্বাস দিয়েছেন দেশে ফিরে এসে সবার সাথে সবার সব সংকট উনি দূর করবেন। ওটা কার আমি একটু পরে আসছি, ওটাই আসলে আমার মূল ইস্যু আজকে। এবং ডক্টর ইউনূসের বিচার করবেন দেশে ফিরে এসে, কিসের ভিত্তিতে? মানবাধিকার লঙ্ঘনের দায়ে। ডক্টর ইউনূসের বিচার করবেন, প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করছেন, এবং উনি আল্লাহর কাছে বিচার দিয়েছেন। শেখ হাসিনা মুখে আল্লাহর কথা শোনা যায়, এখানেও শোনা গেছে আল্লাহ আমাকে নিশ্চয়ই বিশেষ করে উদ্দেশ্যে বাঁচিয়ে রেখেছেন। আমি আগেও বলেছি, আবার একটু যোগ করে দেওয়ার লোভ সামলাতে পারছি না, অনেকে হয়তো শোনেননি। আল্লাহ তাকে আসলে বাঁচিয়ে রেখেছেন, উনি যাতে প্রতিদিন ঘুমানোর আর ঘুম থেকে ওঠার আগে, মানে পুরো সারাটা দিন জেগে থাকার সময়টা প্রতি মুহূর্তে যেন ফিল করেন উনি পরাজিত হয়েছেন এবং ওনাকে পালিয়ে যেতে হয়েছে দেশ থেকে। এই রকম হিউব্রিস সিনড্রোমে ভোগা মানুষ, যিনি নিজকে গডের কাছাকাছি কিছু একটা মনে করেন, এরকম একটা সাইকোপ্যাথের কাছে, এরকম একটা বিভৎস নার্সিসিস্টের কাছে এর চেয়ে বড় কোনো মৃত্যু নেই। ওই মৃত্যুর চেয়ে অনেক বেশি কষ্টকর। আল্লাহ তাকে সে কারণে বাঁচিয়েছেন। এক স্টুপিড বলছি, উপস্থাপনা করছিলেন বিদেশে, কি যেন অন্য কোন দেশ থেকে, সেখানকার আওয়ামী লীগের কোনো পদের। স্টুপিড মাঝে মাঝে জাতিসংঘ রিপোর্টের কথা বলছিলেন। জাতিসংঘ রিপোর্টে আমাদের বর্তমান সরকারের বিরুদ্ধেও তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও মানবাধিকার লঙ্ঘন করছে, ধরনের রেফারেন্স দিচ্ছেন, উইচ ইজ নট রং। এরকম অভিযোগের কথা ওখানে আছে, এবং এটা আছেও তো সত্য। আমাদের কাস্টাডিতে 17 জন মানুষ মারা গেছে সরকারের আমলে, বিভৎস পরিসংখ্যান, আমরা এটা দেখতে চাই না। কিন্তু স্টুপিড বলছে এই কারণে, জাতিসংঘের রিপোর্ট নিয়ে যদি আলাপ করতে আসে, এটাকে যদি তারা, মানে আওয়ামী লীগের স্ট্র্যাটেজিক্যালি উচিত জাতিসংঘের রিপোর্টের নাম যেখানে আসবে সেখানে এটাকে সরিয়ে রাখা। ওটা যখনই আসবে সেখানে, মানে তাদের নেত্রী শেখ হাসিনা
এখন জাতিসংঘ দ্বারা সার্টিফাইড একজন বর্বর, তিনি কি বিভৎসতা বর্বরতা চালিয়ে দেশের মানুষকে হত্যা করেছেন, নির্যাতন করেছেন, তার নির্দেশে, তত্ত্বাবধানে, সমন্বয়ে, এগুলো সব জাতিসংঘ লিখেছে, মানবতা বিরোধী অপরাধ করেছেন। সুতরাং ওই রিপোর্ট আনছে স্টুপিড। আমি পরামর্শ দিই, যদি তারা কেউ শুনে থাকেন, ওটা না আনাই ভালো হবে। তবে আমরা ওটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেব, এবং এতে আমাদের যতটুকু সমালোচনা আছে সেটা সহই। একটা গণতান্ত্রিক সরকার, এই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয়, কিন্তু এটা একটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক মানসিকতা সরকার। তারা তার ভুল, তার প্রবলেম স্বীকার করে, এবং আমি বিশ্বাস করি তারা সেটা শুধরে নেওয়ারও চেষ্টা করবেন। জামায়াত কেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়, যা বললেন সেলিম। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন হলে জনগণকে আমরা কিছুটা রিলিফ দিতে পারতাম, তারা স্বস্তির সহিত আগামী জাতীয় নির্বাচনে ভোটটা দিতে পারত। আমরা জনগণের কল্যাণের কথা চিন্তা করে স্থানীয় নির্বাচনটাকে আগে দাবি করছি। সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এখন স্থানীয় সরকার না থাকাতে সেবামূলক যে অনেক কাজ আছে সেগুলো হচ্ছে না। মানুষ তো অসহায়, সবার আগে তো মানুষ, এই মানুষটাই তো আগামী জাতীয় নির্বাচনে ভোট দিবে। তাদের জন্য কিছু কাজ আছে যেগুলো স্থানীয় সরকারের সাথে রিলেটেড, সেই কাজগুলো তো এখন বন্ধ, বা সেগুলো করতে গিয়ে অনেক ঘুষ দিতে হচ্ছে। এই সুযোগে এক শ্রেণী যারা ঘুষখোর, যারা অবৈধ কালো টাকার মালিক হতে চায় বা মালিক হচ্ছে, তারা তো বিরাট ইনকাম করে নিচ্ছে, কারণ এখানে তো স্থানীয় সরকারের প্রতিনিধিত্ব নাই, নির্বাচিত কোনো প্রতিনিধি নাই। সেলিম উদ্দিন বলেন, আমাদের সরকার বা আমাদের নির্বাচনের সাথে যারা জড়িত তারা তো দুর্বল না, তাদের ক্যাপাসিটি আছে। তারা লোকাল ইলেকশন করে এরপরে তারা যদি জাতীয় নির্বাচন করে, তাহলে নির্বাচন পিছিয়ে যাওয়া বিলম্বিত হওয়ার কোনো কারণ দেখছি না। আগামী জাতীয় নির্বাচন নিয়ে জামাতের প্রস্তুতি নিয়ে সেলিম উদ্দিন বলেন, জাতীয় নির্বাচন নিয়ে জামাতের ফোকাস হচ্ছে আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণের আশা বোঝার চেষ্টা করছি, জনগণের সুখ দুঃখের অংশীদার হচ্ছি, এবং জনগণকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করছি, জনগণকে যাতে সঠিক নেতৃত্বে নির্বাচন সক্ষম হয় তার জন্য তৈরি করছি। তিনি বলেন, আমরা সরকারের পরামর্শ দিচ্ছি তারা যেন দ্রুত প্রয়োজনীয় সব সংস্কার শেষ করে নির্বাচনটা করে দেন। নির্বাচনের জন্য আমরা যুব সমাজ উন্মুখ হয়ে আছি। আমাদের কয়েক কোটি যুবক তারা একবারও ভোট দিতে পারে নাই, তারা ভোট দিতে চায়।